এই ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ফ্যাক্টরস ম্যাটার ইন গেটিং ইউর এডমিশন এন্ড ফান্ডিং। আপনার প্রোফাইলটা যখন এডমিশন কমিটি দেখবে অথবা কোনো প্রফেসর ইভ্যালুয়েট করবে, তখন ওনারা আপনার প্রোফাইলের কোন ফ্যাক্টরগুলো দেখে ডিসাইড করে আপনাকে এডমিশন দিবে কিনা বা ফান্ডিং দিবে কিনা, সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। অ্যাপ্লিকেশন প্রসেসটাতে ঢোকার আগে এই ফ্যাক্টরগুলো সম্পর্কে জানা খুবই খুবই জরুরি। তাহলে শুরু করা যাক। সো ওভারঅল এখানে আমরা বলতে পারি যে টোটাল 10টা ফ্যাক্টর আছে। সো ফার্স্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থ্রি ফ্যাক্টরস হচ্ছে আপনার সিজিপিএ, আপনার রিসার্চ প্রোফাইল এবং আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সবগুলো নিয়েই ইন ডিটেল আলোচনা করতেছি একটু পরে। নেক্সট যে ফ্যাক্টরগুলো আসে, আপনার প্রজেক্ট, আপনার রিসার্চ ফিল্ড রিলেটেড যদি কোনো প্রজেক্ট থাকে অথবা আন্ডার গ্রেড আপনার যদি কোনো ভালো প্রজেক্ট থাকে সেরকম প্রজেক্ট। আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে সেটা ম্যাটার করে। লেটার্স অফ রিকমেন্ডেশন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্যই আপনার 2টা বা 3টা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে আপনার পরিচিত কোনো প্রফেসরের কাছ থেকে। তারপর আছে স্টেটমেন্ট অফ পারপাস, এটাও প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার নিজের সম্পর্কে 1.5 থেকে 2 পেজের একটা এসে লিখতে হয়, এটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস। তারপর আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা, অ্যান্ড আপনার জিআরই স্কোর, অ্যান্ড লাস্টলি আপনার টোফেল অথবা আইএলটিএস স্কোর। তাহলে প্রত্যেকটা ফ্যাক্টর নিয়ে ডিটেল আলোচনা শুরু করা যাক। ফার্স্ট অফ অল সিজিপিএ। অবভিয়াসলি আপনার সিজিপিএ যত ভালো হবে তত বেটার, অ্যান্ড অলসো আপনার ডিপার্টমেন্টাল পজিশনটা ম্যাটার করে। আপনার ডিপার্টমেন্টাল পজিশন যত উপরে থাকবে অবভিয়াসলি ইট ইজ বেটার। নেক্সট আপনার রিসার্চ প্রোফাইল। পিএইচডি এবং মাস্টার্সে আপনার জবই হবে রিসার্চ করা, সো আপনার রিসার্চ প্রোফাইলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যেহেতু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা নেক্সট ভিডিওতে এই জিনিসটা ডিটেইলে আলোচনা করব কিভাবে ইউ ক্যান এনরিচ ইউর রিসার্চ প্রোফাইল। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি। আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটির রিপুটেশন ম্যাটার্স এ লট। বাংলাদেশ থেকে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা বা অন্যান্য দেশগুলোতে বুয়েট হ্যাজ দ্য হাইয়েস্ট রিপুটেশন। সো যেটা হয়েছে যে বুয়েট থেকে প্রিভিয়াস 20 to 30 ইয়ার্সে অনেক স্টুডেন্ট এই দেশগুলোতে গেছে পিএইচডি এবং মাস্টার্স করতে, এবং তারা বেশ ভালো করেছে। এবং অলসো বুয়েটের অনেক অ্যালামনাই ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর হিসেবে কারেন্টলি আছে, সো এই জন্য বুয়েটে একটা বেশ ভালো রিপুটেশন হয়ে গেছে। সো আমি যদি একটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার এক ফ্রেন্ড, ওর সিজিপিএটা ছিল মোটামুটি মিডিওকর লেভেলের, বাট ওর কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স একদম ছিলই না, রিসার্চ প্রোফাইল একদম কিছুই না। ও আন্ডারগ্রেড থিসিস কি করছে সেটা নিজেই বলতে পারবে না, এরকম অবস্থা। সো অ্যাপ্লাই করে পিএইচডির জন্য, এবং ওর কিন্তু কোনো এডমিশন আসে না। সো পরবর্তীতে এডমিশন ডেডলাইনের পরে হচ্ছে বুয়েটের একজন অ্যালামনাই, যিনি ক্ল্যামসন ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করবেন, ওনাকে মেইল করেন, ওনার খোঁজ পান এবং ওনাকে মেইল করেন, এবং উনি কিন্তু আলটিমেটলি ওকে ফুল ফান্ডেড একটা পিএইচডি অফার করেন। সো রিপুটেশন জিনিসটা আসলে ক্যান হেল্প ইউ আ লট ইফ ইউ হ্যাভ ইট। বাংলাদেশ থেকে আদার অনেক ইউনিভার্সিটি হ্যাজ গুড রিপুটেশন অলসো, যেমন আইইউটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি অনেক স্টুডেন্ট যাচ্ছে এবং দে হ্যাভ বিল্ট আ গুড রিপুটেশন। সো এই জিনিসটা আপনার একটু রিসার্চ করতে হবে। বেসিক্যালি রুল অফ থাম্ব হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে রিসেন্ট ইয়ারে যত বেশি স্টুডেন্ট আপনার ডিসায়ার্ড কান্ট্রিতে গেছে, ওই কান্ট্রিতে আপনার ইউনিভার্সিটির রিপুটেশন তত ভালো হবে। দ্যাট ইজ দ্য বেসিক রুল অফ থাম্ব। তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে আপনার ইউনিভার্সিটি যদি লেস রিপুটেড হয়, ডাজ দ্যাট মিন যে আপনি you cannot get admission? The answer is a big no. সো এখানে হচ্ছে আমাদের এডমিশনের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনার সিজিপিএ, রিসার্চ প্রোফাইল এবং আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি রিপুটেশন একটা আরেকটাকে কম্পেনসেট করে। আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটির রিপুটেশন যদি খারাপ হয়, তাহলে আপনার সিজিপিএ এবং রিসার্চ প্রোফাইলটা যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে ইউ আর গুড টু গো। আপনার সিজিপিএ যদি খারাপ হয়, আপনি যদি একটা ভালো রিসার্চ প্রোফাইল বিল্ড করতে পারেন, ইউ আর অল গুড টু গো। আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটির রিপুটেশন খারাপ, আপনার সিজিপিএও খারাপ, বাট ইউ হ্যাভ এ ভেরি গুড রিসার্চ প্রোফাইল, ইউ আর গুড টু গো। সো এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি যদি লেস রিপুটেড থাকে তাহলে কোনোভাবেই ডিমোটিভেটেড হওয়া যাবে না। উইথ এ গুড সিজিপিএ অর এ রিসার্চ প্রোফাইল ইউ আর অল গুড টু গো। সো আমি যদি এখানে কিছু রিয়েল প্রোফাইল শেয়ার করি তাহলে ব্যাপারগুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল আমি দুইজনের প্রোফাইল দেখাই আমাদের বুয়েটের। সো বামে যিনি দেখতে পাচ্ছেন উনি ছিলেন বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। ওনার সিজিপিএ দেখেন, হ্যাড এ ভেরি গুড সিজিপিএ 3.94, বাট ওনার কিন্তু কোনো রিসার্চ প্রোফাইল ছিলই না বলতে গেলে। বাট ওনার যেহেতু ইনস্টিটিউশনটা খুবই ভালো, সিজিপিএ খুবই ভালো,
he ultimately got admission in Cornell University PhD. ডানে যাকে দেখছেন উনিও বুয়েটের ছিলেন, ওনার সিজিপিএ ছিল 3.44, একটু কম, বাট ওনার রিসার্চ প্রোফাইলটা ছিল ভেরি গুড। ওনার বেশ কিছু ভালো পাবলিকেশন ছিল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল, এবং উনি কিন্তু একটা খুব ভালো ইউনিভার্সিটিতে এডমিশন সিকিউর করতে পারেন। আমি যদি আরো দুইটা প্রোফাইল দেখাই, উনি ছিলেন চুয়েটের, ওনার সিজিপিএটা দেখেন নট ভেরি হাই, এবং বাংলাদেশ থেকে ইউএসএ তে যে চুয়েটের রিপুটেশন খুব ভালো তা না, বাট ওনার রিসার্চ প্রোফাইলটা ছিল ভেরি গুড। সো এই জন্য উনি কিন্তু আলটিমেটলি মিশরি স্টেট ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড পিএইচডি সিকিউর করে ফেলতে পারেন। আরেকটা প্রোফাইল যদি দেখেন, ওনার ইনস্টিটিউশন ছিল অস্ট, বাংলাদেশ থেকে ইউএসএ তে অস্টের রিপুটেশন যে খুব ভালো তা না, ওনার সিজিপিএটা ভালো ছিল 3.69 and he had a very good research profile and he secured a fully funded PhD admission at Iowa State University. আমাদের মাথায় একদম স্ট্রংলি সেট করতে হবে যে সিজিপিএ, রিসার্চ প্রোফাইল এবং ইনস্টিটিউশন, এই তিনটার যে কোনো একটা যদি খারাপ হয় আপনি অন্য একটা দিয়ে কম্পেনসেট করে ফেলতে পারবেন। এখন এখানে যে জিনিসটা হয়, আপনি তো অবশ্যই এডমিশন জার্নিটা যখন স্টার্ট করেন সাধারণত আপনি পাস করার পরেই স্টার্ট করেন। সো বাই দ্য টাইম আপনার সিজিপিএ এবং ইনস্টিটিউশনটা তো ফিক্সড। সো যেই জিনিসটাতে আপনি একদম আনটিল আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন, আনটিল আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতেছেন, যে জিনিসটা আপনি এনরিচ করতে পারেন সেটা হচ্ছে আপনার রিসার্চ প্রোফাইল। সো আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আপনার সিজিপিএ যাই হোক না কেন পাশের পরে, রিসার্চ প্রোফাইলটা কিন্তু অলওয়েজ আপনার হাতে থাকে ইমপ্রুভ করার জন্য, এবং দিস ক্যান বি দ্য কি টু গেট ইউর এডমিশন। সো এই জন্য আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেল আলোচনা করবো যে কিভাবে আপনি আপনার রিসার্চ প্রোফাইল এনরিচ করতে পারেন। এরপর আসে আপনার প্রজেক্ট এবং অ্যাওয়ার্ড। আপনার রিসার্চ ফিল্ড রিলেটেড আপনার কোনো রিসার্চ প্রজেক্ট ক্যান হেল্প ইউ এ লট। এই জিনিসটা অনেকে আন্ডারমাইন্ড করে, অনেকে মনে করে যে রিসার্চ প্রোফাইল বলতে শুধুমাত্র পেপার পাবলিশ করতে হবে, বাট ব্যাপারটা আসলে এরকম না। আপনার যদি কোনো রিসার্চ প্রজেক্ট থাকে তাহলে কিন্তু এটা আপনাকে অনেক হেল্প করতে পারে। আমি যদি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলি, আমি যখন আমার অ্যাপ্লিকেশনটা শুরু করি তখন আমার শুধু একটা পাবলিশড রিসার্চ পেপার ছিল। সো আমি তখন যেটা করি, দুইটা রিসার্চ প্রজেক্ট নিজে থেকে শুরু করি উইদাউট এনি হেল্প অফ এনিওয়ান। আমার এডমিশন জার্নিতে যেটা হয়, ওই দুইটা রিসার্চ প্রজেক্ট আমাকে আমার পেপার থেকে অনেক বেশি হেল্প করে। নেক্সট ভিডিওতে আমরা এই জিনিসটা আরো ইন ডিটেল জানবো, কিভাবে আপনি একটা ইউনিক রিসার্চ প্রজেক্টের মাধ্যমে আপনার প্রোফাইলটাকে খুব অল্প সময়ের মাঝে এনরিচ করতে পারেন এবং প্রফেসরকে ইমপ্রেস করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, আপনার রিসার্চ ফিল্ড রিলেটেড যদি কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড থাকে, ওবিয়াসলি দ্যাট উইল বি প্লাস পয়েন্ট, এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা যত বেশি ওয়েল রিপুটেড হবে তত বেটার। যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার লাগবে এলওআর এবং এসওপি। সো যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য আপনার ইউজুয়ালি 3টা এলওআর লাগে, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে 2টা এলওআরও লাগতে পারে। আর সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য একটা স্টেটমেন্ট অফ পারপাস বলে এসওপি লাগে। সো এসওপিটা ইউজুয়ালি হয় আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার কেরিয়ার গোলস, আপনার অ্যাসপাইরেশন, এসব নিয়ে আপনার 1.5 থেকে 2 পেজের একটা এসে লিখতে হয়, এটাকে বলে এসওপি। তো এসওপি আর এলওআর দুইটা জিনিস আসলে সেন্ট্রাল এডমিশনের ক্ষেত্রে অনেক ম্যাটার করে। বাট আপনি যখন এডমিশন থ্রু প্রফেসরে যাবেন, অর্থাৎ আপনি প্রফেসরকে মেইল করবেন, প্রফেসর আপনার ইন্টারভিউ নেবে, দেন প্রফেসর আপনাকে যদি পছন্দ করে ইন্টারভিউর পরে, তাহলে হি উইল রিকোয়েস্ট দ্য অ্যাডমিশন কমিটি টু টেক ইউ ইন, এবং ইন দ্যাট কেসে আসলে আপনার এলওআর এবং এসওপি অলমোস্ট ডাজ নট ম্যাটার। আপনি প্রফেসরের সাথে ইন্টারভিউ দিবেন, ইফ হি লাইকস ইউ হি টেকস ইউ, ইফ হি ডাজ নট লাইক ইউ হি রিজেক্টস ইউ, দ্যাটস ইট। এই সেন্ট্রাল এডমিশন কি এবং এডমিশন থ্রু প্রফেসর কি, এগুলো এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, ডিফারেন্সটা কি, এই নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। এলওয়ান নিয়ে যদি আরো কিছু কথা বলি, ইন মোস্ট কেসে যেটা হয়, প্রফেসরদের আসলে এনাফ টাইম থাকে না আপনার জন্য একটা এলওআর ইন্ডিভিজুয়ালি লিখে দেওয়ার জন্য। মোস্ট কেসে যেটা হয়, আপনি নিজের এলওআরটা নিজেই লিখেন এবং প্রফেসর জাস্ট এটা ফরওয়ার্ড করে দেয়। অবভিয়াসলি ইটস নট ট্রু ফর অল প্রফেসর, কিছু প্রফেসর আছেন যারা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের এলওআর নিজেই লিখে দেন, বাট ইটস ট্রু ফর মোস্ট প্রফেসর। সো যেহেতু আপনি নিজেই লিখবেন, যেটা হবে আপনি তো নিজের সম্পর্কে খারাপ কিছু লিখবেন না। সো এলওআর সবারই যেটা হয়, আসলে কিছু না কিছু পজিটিভই লেখা থাকবে। তো এই জন্য এলওআর কি লেখা আছে এটা আসলে একটু কম ম্যাটার করে, যেটা আসলে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে কে এলওআরটা দিচ্ছে। আপনাকে যে প্রফেসর এলওআর দিচ্ছে, ওনার যদি খুব ভালো রিসার্চ অ্যাক্টিভিটি থাকে, ইফ হি ইজ ভেরি ওয়েল রিপুটেড, তাহলে এই এলওআরটার কিন্তু অনেক ওয়েট থাকবে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, ওই ইউনিভার্সিটিতে যদি আপনার প্রফেসরের কোনো ভালো রিপুটেশন থাকে, তাহলে এই এলওআরটা কিন্তু ক্যান বি ইউর টার্নিং পয়েন্ট ফর ইউর এডমিশন। যেমন আমি যদি জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বলি, বুয়েট সিএসসি থেকে যারা এখন পর্যন্ত কার্নেগি মেলনে গেছেন, সবাই একজন টিচারের সুপারভাইজার ছিলেন এবং সবাই উনার এলওআর অ্যাপ্লিকেশনে দিছেন।
সো ইটস কাইন্ড অফ যে উনার অ্যালোয়ার ছাড়া ওয়েটসিএসএ থেকে কার্নেগি মেলনে চান্স পাওয়া যায় না। সো অ্যালোয়ার সম্পর্কে দুইটা জিনিস ম্যাটার করে। ফার্স্ট অফ অল, কে অ্যালোয়ারটা দিচ্ছে, ওই প্রফেসরের রিপুটেশন কিরকম, রিসার্চ অ্যাক্টিভিটি কিরকম, এবং সেকেন্ডলি অবভিয়াসলি ভিতরে কি লেখা আছে ওই জিনিসটাও ম্যাটার করে। সো আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনি কিভাবে একটা প্রপার অ্যালোয়ার লিখতে পারেন এবং অলসো কিভাবে একটা প্রপার এসওপি লিখতে পারেন সেটা নিয়ে ইন ডিটেল আলোচনা করব। জব এক্সপিরিয়েন্স। ইউজুয়ালি প্রফেসররা পিএইচডি অথবা মাস্টার্স এডমিশনের জন্য জব এক্সপিরিয়েন্সটাকে কম ওয়েট দিয়ে থাকেন। এই কারণটা কি? কারণটা হচ্ছে জবে আসলে আপনি কি করেন, জবে আপনি যেটা করেন আপনার এক্সিস্টিং যে নলেজগুলো আছে সেগুলো শিখেন এবং শিখে এগুলো এফিসিয়েন্টলি ইউজ করেন। বাট পিএইচডি এবং মাস্টার্সে আপনার কাজ হবে হচ্ছে রিসার্চ করা। রিসার্চ কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। রিসার্চে আপনার যেটা করা লাগবে, আপনি নতুন নলেজ শিখবেন না, বরং নতুন নলেজ ক্রিয়েট করবেন। ইউ উইল বি ইনভেন্টিং নিউ থিংস। সো রিসার্চ জিনিসটা আসলে জব এক্সপিরিয়েন্স থেকে আলাদা। সো এই জন্য প্রফেসররা আসলে জব এক্সপিরিয়েন্সটাকে একটু লেস ওয়েট দিয়ে থাকেন। বাট নানদালেস আপনি যেই রিসার্চ ফিল্ডে অ্যাপ্লাই করতেছেন ওই রিসার্চ ফিল্ড রিলেটেড আপনার যদি কোনো ভালো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেটা হেল্প করতে পারে। যেমন আমি যদি আমার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি উল্কাসিমিতে বেশ কয়েক মাস এমপ্লয়েড ছিলাম। সো উল্কাসিমিতে একজন প্রিভিয়াস কলিগ 2-3 বছর উনি উল্কাসিমিতে ছিলেন। সো উনি ইভেনচুয়ালি ইউএসএ তে পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন এবং ফুল ফান্ডেড স্কলারশিপ পান। সো ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি যে প্রফেসরকে অ্যাপ্রোচ করেছিলেন ওই প্রফেসরের ল্যাবে একটা প্রজেক্ট চলতেছিল ওই টাইমে, যেটা ওনার জব এক্সপিরিয়েন্সের খুব রিলেটেড ছিল। উনি ওনার জবে যে টুলগুলো ইউজ করছেন, উনি যে টুলগুলো ইউজে এক্সপার্ট ছিলেন, প্রফেসরের প্রজেক্টটাতে ওই টুলগুলোর এক্সপার্টিস দরকার ছিল। এই জন্য কিন্তু প্রফেসর ওনাকে ফুল ফান্ডেড এডমিশন অফার করে ফেলেন। সো জব এক্সপিরিয়েন্স যদি আপনার রিসার্চ ফিল্ডের রিলেটেড হয় তাহলে এটা ম্যাটার করতেও পারে, বাট অবশ্যই মনে রাখতে হবে যে রিসার্চ প্রোফাইলের ওয়েট ইজ অলওয়েজ ফার মোর দ্যান জব এক্সপিরিয়েন্স। এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স যদি একটু বলি, আমি কিন্তু ইভেনচুয়ালি উল্কাসিমিতে আমার জব ছেড়ে দিই। আমি জব এক্সপিরিয়েন্স ক্রিয়েট করার পরিবর্তে আমি আমার রিসার্চ প্রোফাইল এনরিচমেন্টে মনোযোগ দিই, এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু আলটিমেটলি আমার জন্য ফ্রুটফুল হয়। আমার রিসার্চ প্রোফাইলটাই কিন্তু প্রফেসররা বেশি ওয়েট দিয়ে দেখেন এবং জব এক্সপিরিয়েন্স যেটা ছিল আমার উল্কাসিমিতে সেটা কিন্তু কম ওয়েট দিয়ে দেখেন। নেক্সট আমরা কথা বলি জিআরই নিয়ে। গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন একটা প্রায় 2 ঘন্টা লেন্থের এক্সামিনেশন। 3টা পার্ট থাকে: অ্যানালিটিক্যাল রাইটিং, ভার্বাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ রিজনিং। সো আগে যেটা ছিল, পিএইচডি বা মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য জিআরই এক্সামটা দেওয়াই লাগতো, বাট এখন আসলে ল্যান্ডস্কেপটা অলমোস্ট চেঞ্জড। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে জিআরই রিকোয়ারমেন্টটা উঠাই নিচ্ছে। সো ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে গেলে এই 3টা টার্ম দেখতে পারবেন যে জিআরই নট রিকোয়ার্ড। আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে গেলে জিআরই ওদের অ্যাপ্লিকেশন পোর্টালে জিআরই আপলোড করার আপনি জায়গায় পাবেন না। সো একদম জিআরই ওরা দেখেই না। কিছু ইউনিভার্সিটি আছে জিআরই অপশনাল। সো এরা হচ্ছে আপনি জিআরই স্কোর দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, বোথ আর ওকে। আর কিছু ইউনিভার্সিটি আছে জিআরই ম্যান্ডেটরি, আপনি জিআরই স্কোর না দিলে অ্যাপ্লাই করতে পারবেন না ওই ইউনিভার্সিটিতে। সো যেটা বললাম যে মোর এন্ড মোর ইউনিভার্সিটিজ আসলে জিআরই ওয়েভ করে নিচ্ছে, স্পেশালি টপ ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে জিআরইটা অপশনাল অথবা নট রিকোয়ার্ড করে দেওয়া হচ্ছে। ইসি ডিপার্টমেন্টে ইউএসএ তে টপ 60টা ইউনিভার্সিটির মাঝে শুধু একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য জিআরই ম্যান্ডেটরি, সেটা ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। এছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতে জিআরই দরকার হয় না। কিছু ইউনিভার্সিটি জিআরই নট রিকোয়ার্ড, কিছু জিআরই অপশনাল। সো এই রিকোয়ারমেন্টটা আসলে ইউনিভার্সিটি ওয়াইজ ভেরি করে, অলসো ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে। যে ইসি ডিপার্টমেন্টে হয়তো নট রিকোয়ার্ড, বাট মেকানিক্যালে হয়তো রিকোয়ার্ড হতে পারে। সো এই জিনিসটা আসলে আমাদের ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট ওয়াইজ নিজেরা চেক করে নিতে হবে। বাট ইউএসএ তে একটু রিলেটিভলি লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলাতে কিন্তু জিআরই স্টিল রিকোয়ার্ড, জিআরই ম্যান্ডেটরি। ইউজুয়ালি 80 এর পরের র্যাঙ্কিং এর অনেক ইউনিভার্সিটিতে কিন্তু জিআরই ম্যান্ডেটরি। এখানে একটা কোশ্চেন আসে যে ইউনিভার্সিটি যদি জিআরই অপশনাল হয় অথবা জিআরই রিকোয়ার্ড না হয় এবং আপনি একটা ভালো জিআরই স্কোর সাবমিট করলেন, এটা কি আপনার অ্যাপ্লিকেশনে হেল্প করবে? এটা কি আপনার এডমিশন বা ফান্ডিং পাওয়াতে হেল্প করবে? আপনার প্রোফাইলটাকে স্ট্যান্ড আউট করাবে? ইন মাই এক্সপিরিয়েন্স এটার অ্যান্সার হচ্ছে নো। আমার একটা বেশ ক্লোজ ফ্রেন্ড ছিল, হি হ্যাড আ ভেরি গুড সিজিপিএ এন্ড হি গেভ দ্য জিআরই এক্সাম এন্ড অবভিয়াসলি ওর জিআরই স্কোর ভালো ছিল, বাট ও যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করেছিল ও কিন্তু আলটিমেটলি এডমিশন পায় নাই ফার্স্ট টাইম। বাট জিআরই যদি ম্যান্ডেটরি থাকে, ইন দ্যাট কেস একটা গুড জিআরই স্কোর অবভিয়াসলি আপনাকে হেল্প করবে, বাট দ্যাট অলসো ইন সেন্ট্রাল এডমিশন। আপনি যখন প্রফেসরদের মেইল করবেন, যে ইউনিভার্সিটি জিআরই ম্যান্ডেটরি ওই ইউনিভার্সিটি যখন আপনি প্রফেসরকে মেইল করবেন, তখন কিন্তু প্রফেসর আপনার জিআরই স্কোরটাকে আপনার রিসার্চ প্রোফাইল এবং সিজিপিএ থেকে অনেক কম ওয়েট দিয়ে ইভালুয়েট করবে।
কারণটা কি? কারণটা যদি আমি একটু ফ্র্যাঙ্কলি এক্সপ্লেন করি, জিআরই তে মেইনলি দুইটা পার্ট থাকে, ভার্বাল এবং হচ্ছে কোয়ান্ট। সো ভার্বালে যেটা হয় এটা হচ্ছে ইংলিশের একটা এক্সাম, আর কোয়ান্টটা হচ্ছে ম্যাথ। কোয়ান্টে যে ম্যাথ সিলেবাসটা আছে এটা বেসিক্যালি আমাদের এনসিটিভির এইচএসসি পর্যন্ত যা আমরা পড়ছি ওগুলার ভেতর থেকে আসে। সো একটা পিএইচডি বা মাস্টার স্টুডেন্টের কাজ হয় রিসার্চ করা, এবং তার রিসার্চ এবিলিটি আসলে এই ইংলিশ এক্সাম আর এইচএসসি পর্যন্ত ম্যাথ এক্সাম দিয়ে আসলে একেবারেই যাচাই হয় না। আমার যে রিসার্চ সুপারভাইজার ছিল আন্ডারগ্রেডে, উনার এক ফ্রেন্ড ইউএস এর একটা ইউনিভার্সিটিতে প্রফেসর, সো উনার সাথে আমাদের একদম সামনাসামনি কথা হয়েছিল। সো উনি যেটা বলছিলেন যে ইউএস এর ওনাদের ইউনিভার্সিটিতে ওনারা হচ্ছে যে স্টুডেন্টরা ওনারা ইনটেক করতেছেন, ওই স্টুডেন্টদের জিআরই স্কোর এবং 1-2 বছর পরে ওই স্টুডেন্টদের পিএইচডি পারফরমেন্সটা কম্পেয়ার করছেন একদম সাইড বাই সাইড, এবং ওনারা যেটা পাইছেন যে জিআরই স্কোরের সাথে আসলে পিএইচডি বা মাস্টার্স এর পারফরমেন্সের কোনো কোরিলেশনই নাই। অর্থাৎ দেখা যাচ্ছে একজন স্টুডেন্টের জিআরই স্কোর হয়তো অনেক হাই, কিন্তু তার পিএইচডি আসলে পিএইচডি তে তার পারফরমেন্স এত একটা ভালো না। আবার কোন একটা স্টুডেন্ট হয়তো জিআরই স্কোর লো, তার পিএইচডি তে পারফরমেন্স ভালো। সো জিআরই স্কোরটা আসলে পিএইচডি পারফরমেন্স রিফ্লেক্ট করতেছে না। এই জন্যই যেটা হচ্ছে যে মোর এন্ড মোর ইউনিভার্সিটি আসলে জিআরই রিকোয়ারমেন্টটা ওয়েভ করে দিচ্ছে। সো এখানে যে কোশ্চেনটা আসে যে শুড ইউ গিভ দ্য জিআরই এক্সাম, তাহলে ইউএস এর জন্য যদি বলি, আপনি যদি টপ 80 ইউনিভার্সিটি টার্গেট করেন আপনার জিআরই দেওয়ার দরকার নাই, ইন জেনারেল এটা বলা যায়। বাট আপনি যদি টপ 80 এর পরের ইউনিভার্সিটি টার্গেট করেন, আপনার টার্গেটের ভিতরে যদি টপ 80 এর পরের ইউনিভার্সিটি থাকে, তাহলে আমি বলবো যে ইউ শুড গিভ দ্য জিআরই। আদারওয়াইজ যেটা হবে, আপনি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, এজ ইউনিভার্সিটিগুলোতে জিআরই ম্যান্ডেটরি, এবং এটা আসলে আপনি কতগুলো সুযোগ হারাবেন। আর কানাডা অস্ট্রেলিয়ার জন্য যদি বলি, কানাডা এবং অস্ট্রেলিয়াতে জিআরই রিকোয়ারমেন্ট আসলে ইউএসএ থেকে আরো কম চায়, বাট স্টিল আপনারা অ্যাপ্লাই করার আগে আপনার ইউনিভার্সিটির রেঞ্জে যে ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটির জিআরই রিকোয়ারমেন্টটা একটু চেক করে নেবেন। কানাডা অস্ট্রেলিয়াতে আসলে ইউনিভার্সিটির সংখ্যা তো অনেক কম, সো লাইক 10-15টা ইউনিভার্সিটি জিআরই রিকোয়ারমেন্ট চেক করে এত টাফ কিছু না। ইউএসএ তো আসলে ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি। স্টিল আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি হচ্ছে আমার রেঞ্জের সবগুলা ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে ঘেটে হচ্ছে ওদের জিআরই ম্যান্ডেটরি নাকি অপশনাল এটা চেক করেছিলাম। আপনারাও চাইলে এটা করতে পারেন। বটম লাইনে আমি বলবো যে আপনি যে ইউনিভার্সিটি রেঞ্জে টার্গেট করতেছেন সেই ইউনিভার্সিটি রেঞ্জে জিআরই রিকোয়ারমেন্টটা আপনি একটু চেক করবেন। যদি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ ডু নট হ্যাভ জিআরই রিকোয়ারমেন্ট আপনার রেঞ্জে, তাহলে আপনার জিআরই দেওয়ার দরকার নাই। আমার কথা যদি আমি বলি, আমি নিজে জিআরই এক্সাম দেই নাই, এবং আমার কাছে মনে হয় নাই যে কোনোভাবেই এটা আমার এডমিশনকে নেগেটিভলি অথবা পজিটিভলি কোনোভাবেই এফেক্ট করছে। এটা অ্যাবসলিউটলি নো এফেক্ট। লাস্টলি আপনার টোফেল অথবা আইএলটিএস স্কোর। ফার্স্ট অফ অল আপনি আইদার টোফেল অথবা আইএলটিএস যে কোনোটাই দিতে পারেন। এরকম না যে টোফেল দিলে কোনো সমস্যা হবে বা আইএলটিএস দিলে কোনো সমস্যা হবে, না। ইউএসএ, অস্ট্রেলিয়া এবং কানাডার জন্য আপনি দুইটা এক্সামের যে কোনোটা দিতে পারেন। সো টোফেল এবং আইএলটিএস নিয়ে ব্যাপারটা কি, যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার একটা মিনিমাম টোফেল অথবা আইএলটিএস স্কোর লাগবে। এই মিনিমাম স্কোর থেকে যদি আপনার স্কোর কম হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ইউনিভার্সিটি গুলোতে। আপনার প্রোফাইল যত ভালোই হোক, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই মিনিমাম রিকোয়ারমেন্টটা হচ্ছে ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে। এমআইটি ইসি তে আইএলটিএস মিনিমাম চাই 7/9, আর টোফেল মিনিমাম চাই 100/120। পার্ডু ইসি তে এটা আইএলটিএস এ 6, টোফেলে 80, রাইসে 790, টেক্সাস টেক হচ্ছে 6.579। সো ইন জেনারেল আমি যদি বলি, টোফেলে যদি আপনি 90 বা তার বেশি পান, আর আইএলটিএস এ যদি আপনি 7 বা তার বেশি পান, তাহলে ইউ আর গুড টু অ্যাপ্লাই ফর অলমোস্ট এনি ইউনিভার্সিটি। সো টোফেল আইএলটিএস সম্পর্কে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে জাস্ট এ থ্রেশহোল্ড টু পাস। আপনার যদি মিনিমাম রিকোয়ার্ড স্কোর থেকে কম স্কোর থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। বাট মিনিমাম স্কোর থেকে যদি আপনার অনেক বেশি স্কোর থাকে, এটা আসলে আপনার এডমিশন বা ফান্ডিং এ কোনো হেল্প করবে না। যেমন ধরেন যে আপনি রাইস ইসিতে অ্যাপ্লাই করতেছেন, যেখানে টোফেলে মিনিমাম রিকোয়ার্ড স্কোরটা হচ্ছে 90। এখন আপনি এখানে পেলেন 100। আপনি 100 পেলে আপনার প্রোফাইলটা যেভাবে ইভালুয়েটেড হবে, আপনি 115 পেলে আপনার প্রোফাইলটা এক্স্যাক্টলি সেম ভাবে ইভালুয়েটেড হবে। এই এই স্কোরটা আপনার এডমিশন বা ফান্ডিং ডিটারমাইন করে না, এটা হচ্ছে শুধু আপনার অ্যাপ্লাই করার একটা মিনিমাম ক্রাইটেরিয়া। আমি নিজে দিয়েছিলাম হচ্ছে টোফেল এক্সামটা, এবং আমার স্কোর ছিল 109/120। আমি আসলে শুরুতে আইএলটিএস এর প্রিপারেশন নিতেছিলাম, এবং আইএলটিএস এর অ্যাবাউট হাফ প্রিপারেশন নেওয়ার পরে আমি আসলে টোফেলে সুইচ করি। সো নেক্সট একটা ভিডিওতে আমরা এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেল আলোচনা করব, যে টোফেল বা আইএলটিএস কোনটা আপনার জন্য মোর সুটেবল, এটা কিভাবে বুঝবেন।
অলসো মিনিমাম রিকোয়ারমেন্টের ব্যাপারে এখানে কিছু ছোটখাটো ডিটেল আছে বলার মতো, এবং এই এক্সামগুলোর স্ট্রাকচার কিরকম হয় এবং আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। তো এই ছিল পিএইচডি অথবা মাস্টার্স এডমিশন এবং ফান্ডিং এর জন্য দি 10 ফ্যাক্টরস। আপনার এডমিশন জার্নিটা শুরু করার আগে এই ফ্যাক্টরগুলো বোঝা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন ফ্যাক্টরটা বেশি ইম্পর্টেন্ট, কোন ফ্যাক্টরটা স্ট্রং করার জন্য আপনার বেশি জোর দেওয়া দরকার, এবং অলসো কোন ফ্যাক্টরে আপনার পজিশন কি, এবং ওই অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটা নিজে ইভালুয়েট করতে পারবেন, এবং ওই অনুযায়ী আপনি কোন ইউনিভার্সিটি রেঞ্জ টার্গেট করবেন সেটা মোটামুটি বুঝতে পারবেন। এবং অলসো এই ফ্যাক্টরগুলো যদি আপনি প্রপারলি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রোফাইলে কোন সাইডটা উইক আছে এবং কোন সাইডটা আরো স্ট্রং করতে হবে।